ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচ্য বিষয় ধাতুবিদ্যা। তো মাধ্যমিক লেভেলে এই অংশ থেকে কি প্রশ্ন আসে সর্বপ্রথমে পরিষ্কার করে দিই। একটি এমসিকিউ আসবে, একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এ দুটি 1 নম্বরের, এবং একটি 2 নম্বরের প্রশ্ন আসে এই রূপে। প্রধানত আসে বাম স্তম্ভ ও ডান স্তম্ভের ম্যাচ করানোর। এবারে টপিকে ঢুকি। আমরা যদিও আজ পলিমার ইন্ডাস্ট্রিজের ওপরই ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছি, তাও ধাতুর ব্যবহার আমাদের কাছে এখনও ততটাই মূল্যবান যতটা ধাতুর আবিষ্কারের সময় প্রস্তর যুগে ছিল। শুরুতেই কয়েকটা কথা বলে রাখি। তোমাদের বইয়ে আছে, অথচ এখানে আলোচিত হয়নি কিছু বিষয় থাকতে পারে। যেমন ধরো তড়িৎ লেপন, গ্যালভানাইজেশন, তড়িৎ বিশ্লেষণ দ্বারা ধাতুর নিষ্কাশন ও বিশোধন। এগুলো এর আগে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার যখন আলোচনা করেছি সেখানে এগুলো আলোচিত হয়েছে, তাই পুনর্বার এখানে সেগুলো যোগ করা হয়নি। সেই ভিডিও আশা করি তোমরা দেখেছো। এছাড়া বলি, কয়েকটা জিনিস কেবলই তোমাদের পড়ার, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। আমাদের সিলেবাসে 4টি ধাতু আছে প্রধানত: আয়রন, কপার, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম। এই 4টি ধাতুর 2টি করে আকরিকের নাম ও সংকেত তোমরা পড়ে নিও, এটা তোমাদের দায়িত্ব। এবং সংকর ধাতুগুলোর উপাদান ও শতকরা সংযুতি, মানে কি কি উপাদান নিয়ে সংকর ধাতুগুলো তৈরি, সেগুলো পড়ে নেবে। সাথে সাথে বলি, শতকরা পরিমাণটা মনে রাখতেই হবে এটা বলছি না, কিন্তু কোনটা বেশি কোনটা কম জেনে রাখলে কিন্তু খুব ভালো হয়। তবে আমি কিছু আকরিকের ছবি দেখাচ্ছি, সেগুলো তোমাদের দেখলে ভালোও লাগবে, মনেও থাকবে আশা করি। এটা অ্যালুমিনিয়ামের আকরিক, বক্সাইট। এটা কপারের আকরিক, ম্যালাকাইট। এটা কপার পাইরাইটিস, বুঝতেই পারছো এটাও কপারের আকরিক। এটা রেড হিমাটাইট, আয়রনের আকরিক। এটা আয়রন পাইরাইটস, এটা কিন্তু আয়রনের খনিজ কিন্তু আকরিক নয়, আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। এটা জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের আকরিক। এটা ক্যালামাইন, এটাও জিঙ্কের আকরিক। তো এই আকরিকগুলোর তোমরা কোন ধাতুর আকরিক সেগুলো মনে রাখতে হবে। সংকেতটা মনে রাখলে খুব ভালো হয়। ইদানিং সংকেত চাওয়া হচ্ছে না, তাও বলছি তোমরা সংকেতটা মনে রাখলে খুব ভালো হয়। এবার আমরা মেন পড়াশোনায় প্রবেশ করছি। এর আগে আমরা জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে ক্লাস 8-এ এ বিষয়ে 7-এও ছিল কিছুটা পড়েছি। এখানে আমরা প্রধানত বলবো ইলেকট্রনীয় তত্ত্ব দ্বারা, এটা বুঝতে হবে। এর আগে আমরা জারণ বলতাম কিভাবে, যে কারো সঙ্গে অক্সিজেন যোগ হওয়ার প্রক্রিয়া। বিজারণ বলতাম কখন, হাইড্রোজেন যোগ হওয়া। উল্টোভাবেও বলা হতো যে হাইড্রোজেন বিয়োগ হওয়াকেও জারণ বলা যায়, অক্সিজেনের বিয়োগ হওয়াকেও বিজারণ বলা যায়। কিন্তু অক্সিজেন হাইড্রোজেন নেই, সেইখানে আমি কিভাবে এই জারণ বিজারণ প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করব, সেইটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। তার জন্য ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে আমি জারণ বিজারণটা বোঝাচ্ছি। কোনো একটি মৌল থেকে কিংবা আয়ন থেকেও হতে পারে
এক বা একাধিক ইলেকট্রন যদি বের হয়ে যায় বা নির্গত হয়ে যায় তখন প্রক্রিয়াটি হলো জারণ, অর্থাৎ ছোট্ট করে বলবে ত্যাগে জারণ। এইটুকু মনে রাখো, এই যে কথাগুলো বলছি এই কি ওয়ার্ডগুলোকে মনে রাখার চেষ্টা করো। ত্যাগে জারণ অর্থাৎ ইলেকট্রন ত্যাগ হলে জারণ হবে। উদাহরণস্বরূপ ধরো Na প্লাস কোথা থেকে তৈরি হয়েছে? সোডিয়াম থেকে, অর্থাৎ Na পরমাণু থেকে। Na পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরোলো হয়ে Na প্লাস তৈরি হয়েছে। এটা কিন্তু তাহলে কী প্রক্রিয়া হলো? জারণ প্রক্রিয়া। ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন বর্জন দ্বারা হয়েছে বলে জারণ। আবার ধরো যদি উল্টোটা হয়, ইলেকট্রনের গ্রহণ, তখন সেটিকে বলছি বিজারণ। যেমন ধরো এখানে কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করছে। কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, সুতরাং এই প্রক্রিয়াটি বিজারণ। তাহলে দাঁড়ালো কি? ইলেকট্রন ত্যাগে জারণ আর গ্রহণে বিজারণ। সাথে সাথে আমি আরেকটু কথা বলছি, শোনো। এরপরে এমন একটি কথা বলছি যেটা কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সব বইয়ে নেইও, কিন্তু চেষ্টা করো এটাকে একটু বোঝার। তোমাদের অন্য জিনিস ব্যাখ্যা করতে এটা খুব কাজ দেবে। জারণ সংখ্যা। প্রকৃতপক্ষে কোনো একটি যৌগে কোনো একটি মৌলের অবস্থাকে, আবার বলছি, কোনো একটি যৌগে কোনো একটি মৌলের অবস্থাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেটাই জারণ সংখ্যা। এই সংখ্যা বলে দেবে সে জারিত হবে না বিজারিত হবে। সহজ করে বোঝো। ধরো এখানে কপার 2+ একটা আয়ন দিয়েছি। এ কী করে হয়েছে? না দুটি ইলেকট্রন বর্জন করে হয়েছে। এ কী ধরনের মৌল? কারণ এটা ধাতব মৌল। ধাতব মৌলটা কী ধরনের প্রকৃতি? তড়িৎ ধনাত্মক। ধনাত্মক বলে এদের জারণ সংখ্যাকে আমরা প্লাস দিয়ে লিখব। তাহলে কি লিখছি? কপার 2+কে জারণ সংখ্যার রূপে যখন প্রকাশ করছি তখন লিখছি +2। সোডিয়ামও একটি তড়িৎ ধনাত্মক মৌল। সে যখন একটি ইলেকট্রন বর্জন করে Na+ তৈরি হয়েছে, সুতরাং সোডিয়ামের যৌগে জারণ সংখ্যা তখন বলবো +1। যখন অধাতু হবে, ধরো সালফার, অক্সিজেন, এদের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা কত জানো? 2। যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিচ্ছি। ইলেকট্রন বিন্যাসের কথা ভাবো। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত? 8। ইলেকট্রন বিন্যাস ভাবো, কে কক্ষে 2, এল কক্ষে 6টা যদি হয়, ওর যোজ্যতা কত? আমি এইভাবে বলেছিলাম 8 - 6 2। ইলেকট্রন বা 8 মানে অষ্টক পূর্তি হবে কিভাবে? দুটি ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ ও অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে O2- হলো। অক্সিজেন কী ধরনের মৌল? তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে ওর জারণ সংখ্যাকে কীভাবে প্রকাশ করব? -2। অক্সিজেনেরই পরে আছে সালফার, তারও হবে জারণ সংখ্যা -2। এইটা দিয়ে বলে দিতে পারছি কোনো একটি মৌল জারিত হবে কি বিজারিত হবে। তো সুতরাং জারণ সংখ্যা হলো কোনো একটি যৌগের মধ্যে কোনো একটি মৌলের জারিত হওয়া কিংবা বিজারিত হওয়ার রূপ। এই সংখ্যাগুলো দিয়ে আমরা খুব সহজেই জারণ বিজারণ তত্ত্বটা ব্যাখ্যা করে দিতে পারবো। এবার আমি বলি, কোনো একটি পরমাণু যা মৌল অবস্থায় আছে, সেটা মৌলিক অনুরূপেও হতে পারে। অর্থাৎ পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে কিংবা তারা যে অনুরূপে থাকে সেই সবার ক্ষেত্রে কিন্তু জারণ সংখ্যাকে ধরবো 0। মানে সোডিয়াম পরমাণু অবস্থায় জারণ সংখ্যা কত? 0। পটাশিয়াম 0। O2 অক্সিজেন কত? 0। Cl2 কত? 0। মানে অণু অবস্থায় যাদের যাদের অস্তিত্ব আছে তাদের জারণ সংখ্যাও 0, কিংবা মৌল অবস্থায় যাদের যাদের অস্তিত্ব আছে তাদের জারণ সংখ্যাও 0। এখানে আরেকটা কথা মাথায় রাখো, এই কথাগুলো পারলে নোট করে না একটু। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ, আর জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ।
আবার বলছি, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ, আর জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ। উদাহরণটা দেখো, এখানে একটি বিক্রিয়া দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এইখানে আয়রন 3টে ইলেকট্রন গ্রহণ করে, Fe3+ 3টে ইলেকট্রন গ্রহণ করে আয়রন ধাতুতে পরিণত হচ্ছে। একটু আগে কি বললাম, যে গ্রহণে বিজারণ, ত্যাগে জারণ। তাহলে এর কি হচ্ছে, জারণ ঘটছে, ভুল বললাম, বিজারণ ঘটছে। যদি এর বিজারণ ঘটে তাহলে এ হবে একটা জারক। কারণ অন্য ক্ষেত্রে কি হচ্ছে দেখো, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন বর্জন করে অ্যালুমিনিয়াম 3+ আয়ন হচ্ছে। এখানে 3টে ইলেকট্রন বর্জন করলো, বর্জন করে Al3+ হলো। আমি কি বললাম, যে জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ। কেন না, এখানে 3 থেকে 0 আসছে। আমি এই বললাম মৌল অবস্থায় জারণ সংখ্যা 0। ঠিক সিমিলারলি অ্যালুমিনিয়ামেরও তার মানে জারণ সংখ্যা 0। তাহলে অ্যালুমিনিয়াম 0 থেকে এখন কোথায় যাচ্ছে, 3+এ। তাহলে ওর জারণ সংখ্যা কি পরিবর্তন হলো, ওর জারণ সংখ্যা বাড়লো। জারণ সংখ্যা বাড়লে কি হবে বললাম, জারণ সংখ্যা বাড়লে হবে জারণ। যদি এর জারণ হয় তাহলে ও নিজে একটা বিজারক। কেন না, নিজের যেটা হয় অন্যকে তার উল্টো করছে। মানে এই যে এই 3টে ইলেকট্রন গ্রহণ করলো কোথা থেকে, না অ্যালুমিনিয়াম এই 3টে ইলেকট্রন ছেড়েছে, সেই 3টে ইলেকট্রন। সুতরাং অন্যকে কি করছে, সেইটাই ধর্ম। অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করলো বটে, কিন্তু এই 3টে ইলেকট্রনই তো Fe3+ গ্রহণ করলো। সুতরাং এই যে Fe3+ থেকে Fe পরিণত হওয়াটা, মানে এই বিজারণ ঘটানোর পিছনে কে দায়ী, অ্যালুমিনিয়াম দায়ী। তাহলে অ্যালুমিনিয়াম হলো একটি বিজারক। সুতরাং কোনো একটি মৌল নিজে যেটা হচ্ছে সেটা তার ধর্ম নয়, প্রকৃতপক্ষে তার উল্টোটা হচ্ছে ধর্ম। অর্থাৎ নিজের যদি বিজারণ হয় তাহলে সে হলো জারক, নিজের যদি জারণ হয় সে হলো একটি বিজারক। অপরকে যা করছে সেটা দিয়েই তার পরিচয়। সেই জন্য কথাটা বলেছি, ইলেকট্রনের ত্যাগে জারণ, গ্রহণে বিজারণ। নিজের জারণ হলে অপরকে বিজারিত করছে, অর্থাৎ সে বিজারক। উল্টো দিক দিয়ে ভাবো, নিজের বিজারণ হলে অপরকে জারিত করছে, অর্থাৎ সে জারক। তাহলে এইভাবে তুমি জারণ বিজারণটাও বলে দিতে পারবে, আর জারক বিজারকও সহজে তুমি চিনে নিতে পারবে। এবারে দেখো, ওই আগের কথাতেই আসছি, জারক এবং বিজারক পদার্থ, সাথে সাথে পুরনো আলোচনাটাও বলে দিচ্ছি, যাতে তোমাদের দুটোর মধ্যে এবার একটু সামঞ্জস্য করতে তোমরা পারো। দেখো এই বিক্রিয়াটায় CuO এখানে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, হয়ে কপার ধাতু তৈরি হয়েছে। বিক্রিয়াটা দেখো, CuO থেকে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কপার ধাতু মুক্ত হয়েছে, আর H2O উৎপন্ন হয়েছে। তো Cu থেকে অক্সিজেনের অপসারণ ঘটছে। আমরা কি জানি না, অক্সিজেন যুক্ত হলে জারণ, অক্সিজেন যদি বেরিয়ে আসে কি, বিজারণ। তাহলে Cu এর যদি নিজের বিজারণ ঘটে তাহলে Cu কী ধরনের পদার্থ, না জারক পদার্থ, সেটাই বলেছি। উল্টো দিক দিয়ে ভাবো, হাইড্রোজেন বিজারক হলো। এখানে দেখো আমি জারণ সংখ্যা দিয়ে এটা বলছি। ধরো CuO কপারের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে। অক্সিজেনের জারণ সংখ্যা একটু আগে কত বললাম না, -2। যেহেতু অণুটা পোষম, তাহলে কপারের জারণ সংখ্যা হবে অবশ্যই +2। তাহলে কপার +2 থেকে কপার 0-তে আসছে। তাহলে জারণ সংখ্যা কি পরিবর্তন হচ্ছে, না জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। জারণ সংখ্যা যদি হ্রাস পায় কি বললাম, না তার বিজারণ হচ্ছে। যদি তার নিজের বিজারণ হয় সে কী ধরনের পদার্থ, না সে জারক পদার্থ। উল্টো দিক দিয়ে ভাবো, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন মৌল অবস্থায় আছে। আমি বললাম মৌল অবস্থায় যারা থাকবে তাদের জারণ সংখ্যা হবে 0। সুতরাং হাইড্রোজেন এখানে মৌল অবস্থায় আছে, ওর জারণ সংখ্যা হলো 0। যেই H2O তৈরি করছে, অক্সিজেনের জারণ সংখ্যা যদি -2 হয়
তাহলে দুটো হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +2। এখানে একটা কথা মনে রাখো, জারণ সংখ্যা কেবল একটি মৌলের ক্ষেত্রে হয়, মানে একটি অ্যাটমের ক্ষেত্রে প্রযোজ্য, H2 এর নয়। অক্সিজেনের জারণ সংখ্যা একটু আগে বললাম -2, কারণ ওর যোজ্যতা হচ্ছে 2, ও তড়িৎ ঋণাত্মক, সুতরাং ওর জারণ সংখ্যা -2। এখানে বলি হাইড্রোজেন H2 এর জারণ সংখ্যা কিন্তু +2 নয়, H এর জারণ সংখ্যা +1, দুটো H মিলে হচ্ছে +2। তাহলে দাঁড়ালো কি, 0 থেকে +1-এ আসছে, হাইড্রোজেনের ক্ষেত্রে বলছি 0 থেকে +1-এ আসছে। তাহলে কি হচ্ছে, জারণ সংখ্যার বৃদ্ধি ঘটছে। জারণ সংখ্যার বৃদ্ধি ঘটা মানে জারণ হচ্ছে। তাহলে হাইড্রোজেন নিজে কি, কারণ হাইড্রোজেনের নিজের যদি জারণ হয় তাহলে ও নিজে একটি বিজারক। এইভাবে তোমাকে কিন্তু জারক এবং বিজারক পদার্থগুলোকে ঠিক করতে হবে। এখানে CuO বিজারক কেন, মানে CuO জারক কেন আর হাইড্রোজেন বিজারক কেন, সেইটা দুটো বলা হলো। এরকমই আরেকটা তথ্যে আসছি, যেটা বলছি জারণ আর বিজারণ একই সঙ্গে ঘটে। প্রকৃতপক্ষে একটু আগে বললাম যে কোনো একটি মৌল বা আয়ন সে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, সেই ইলেকট্রনই কিন্তু অন্যকে দেয়া হচ্ছে কিংবা নেওয়া হচ্ছে। মানে একজন যদি ইলেকট্রন বর্জন করে, অন্যজন ইলেকট্রনটা নেবে, সেই ইলেকট্রনটা অন্য কোথাও পালিয়ে যাবে না। সুতরাং বলা হচ্ছে যে যখন জারণ হচ্ছে তখন বিজারণও ঘটবে। তার কারণ হচ্ছে যৌগ তো চার্জযুক্ত নয়, যৌগ তো প্রসম। তাহলে যারা পরমাণু বা আয়ন উৎপন্ন করছে তার ইলেকট্রনের গ্রহণ বর্জন একই রূপে হবে এবং সমান সংখ্যায় হবে। এখানে একটি বিক্রিয়া দিয়েছি দেখো, যেখানে বলছি FeCl3 থেকে FeCl2 হচ্ছে। ফলো করো, আমি এটা পুরোপুরি জারণ সংখ্যা দিয়ে বলবো। FeCl3 থেকে FeCl2 হচ্ছে। আয়রনের সঙ্গে কটা সিএল আছে, প্রথমে 3টে। ক্লোরিনের যোজ্যতা কত, 1। ক্লোরিন কি ধরনের মৌল, তড়িৎ ঋণাত্মক, সুতরাং ওর জারণ সংখ্যা কত, -1। ফলো করো আমার কথাগুলো কোন দিকে যাচ্ছে। ও অধাতু, ঠিক অক্সিজেনের দিকে পড়ছে ও, তার মানে আয়রন কি ধাতু। তাহলে দাঁড়ালো কি, আয়রনের জারণ সংখ্যা কি না, আয়রন Fe3+ আছে ঘুরিয়ে বললে, সুতরাং এর জারণ সংখ্যা কত না +3। এই যৌগটায় Fe3+ আছে, সুতরাং ওর জারণ সংখ্যা +3। এই যৌগটায় Sn মানে টিন, Sn+4 জারণ স্তরে আছে। এবারে দেখো +3 থেকে +2-এ যাচ্ছে, তার মানে জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে, তার মানে বিজারণ হচ্ছে। নিজের বিজারণ হচ্ছে মানে ও কি একটা জারক। তাহলে দাঁড়ালো কি, FeCl3 একটি জারক। ঠিক Sn-এর ক্ষেত্রে ধরো SnCl2, Sn এখানে +2 আছে, সে যাচ্ছে কত, +4-এ। নিজের জারণ সংখ্যা কি হচ্ছে না, বাড়ছে। কি বললাম, জারণ সংখ্যা বাড়লে জারণ। তাহলে ওর যদি নিজের জারণ হয়, ও কি একটি বিজারক। এখানে এটাই সাথে সাথে বলে দেওয়া হচ্ছে, যেহেতু Fe3+ ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হচ্ছে, ঠিক সিমিলারলি Sn2+ ইলেকট্রন গ্রহণ করে Sn+4-এ পরিণত হচ্ছে। সুতরাং জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটবে এবং এই কারণেই এই ব্যালেন্সটার প্রয়োজন, কারণ ইলেকট্রনকে সমতা আনতে হবে। তো Fe3+ থেকে Fe2+ গেলে তো একটি ইলেকট্রনের চেঞ্জ, কিন্তু Sn2+ থেকে Sn4+ গেলে কটা ইলেকট্রনের চেঞ্জ, দুটো। এরকম করে তো হবে না, কারণ সমান করতে হবে, সেই জন্য 2FeCl3 দেওয়া হয়েছে থেকে 2FeCl2 হয়েছে। তাহলে দেখো 2Fe3+ থেকে যদি 2FeCl2-তে যায়, তাহলে কিন্তু 2 একক ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে, যেটা Sn থেকে Sn+4-এ, Sn2+2 থেকে Sn+4-এ যাওয়ার জন্য যেটা প্রয়োজনীয়তা ছিল সেইটার ঘাটতি পূর্ণ হচ্ছে। এবারে আমরা মেন পড়ায় আসছি, ধাতুবিদ্যা। এই যে এতক্ষণ বললাম যে এই জারণ বিজারণ ব্যাপারটা, এই ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া। এই সমস্ত জিনিস বোঝানোর জন্য ওই জারণ বিজারণ তত্ত্বটা খুব দরকার। এবারে আমরা ধাতুবিদ্যা বলতে কি বুঝছি না, বৈজ্ঞানিক প্রযুক্তি সহকারে কোনো ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার পদ্ধতি। মানে
এমনভাবে নিষ্কাশিত করতে হবে যেটা ইন্ডাস্ট্রিয়ালি আমাদের প্রফিট দেবে, সাথে সাথে বলতে হবে সহজ হবে, এবং হাতের কাছে যে খনিজ আছে সেটা দিয়ে হবে। এবং সর্বপ্রথমে মাথায় রাখতে হবে আমাদের টোটাল ধাতু নিষ্কাশন করে যা খরচা হয়, ধাতুটা বিক্রি করে যেন তার থেকে বেশি পয়সা পাই, না হলে আমাদের ইন্ডাস্ট্রিও চলবে না, ধাতু নিষ্কাশন তথা ধাতুবিদ্যা কনসেপ্টটাই ভেঙে পড়বে। অর্থাৎ আমাদের প্রফিট চাই। ইন্ডাস্ট্রিয়ালি আমরা যখন ধাতু নিষ্কাশন করছি আমাদের একটাই মাথায় লজিক থাকবে যে আমরা যেন এই নিষ্কাশন করার ক্ষেত্রে লাভ দিতে পারি। এবারে বলি ধাতু নিষ্কাশন করা হয় কিভাবে। আমরা খনি থেকে বিভিন্ন রূপে ধাতুকে পাই, প্রধানত যৌগ রূপে। মুক্ত অবস্থায় ধাতু পাওয়া যায় না বললেই হয়। কিছু মৌল যাদেরকে বলি মুক্ত অবস্থায় পাওয়া যায়, এর মানে এই নয় যে 100% তারা বিশুদ্ধ অবস্থায় মুক্ত অবস্থায় পাওয়া যায়। প্ল্যাটিনাম, গোল্ড এদের কথা বলি যে এরা প্রকৃতপক্ষে যৌগ অবস্থায় থাকে না, মৌল অবস্থাতেই থাকে। কিন্তু এই নয় যে তুমি পড়ে আছে কুড়িয়ে নিলে হয়ে গেল, সেটা অবিশুদ্ধ হয়, তার সঙ্গে অনেক কিছু মিশে থাকে। সেই ধাতু ব্যবহার করা যাবে না বা তার বাজার মূল্য নেই। আমাদের যে ধাতু তৈরি করতে হবে সেটা যেন 100% পিওর হয়, 100%, না হলে তার বাজার মূল্য কিচ্ছু নেই। 99.9% ধাতুরও বাজার মূল্য কিন্তু অনেকটাই খারাপ। বাজার মূল্য বা একটা ধাতু ভালো তখনই বলবো যেটা 100% বিশুদ্ধ। তো এই যে খনি থেকে আমরা আকরিকগুলো পাচ্ছি সেগুলোকে আমাদের বিভিন্ন পদ্ধতি দ্বারা নিষ্কাশিত করতে হবে, সাথে সাথে তাকে কখনো ভাঙতে হবে, কখনো জলে ধুতে হবে, কখনো তাকে কোনো একটি পদ্ধতি দ্বারা সেপারেট করতে হবে। অনেক কিছু ধারা বা অনেক কিছু পথ পার হয়ে তবে ইন্ডাস্ট্রিতে পৌঁছয়, সেখান থেকে ধাতু নিষ্কাশন করা হয়। তো এই রকম বিভিন্ন ভাষা আছে, আমি এই জায়গায় বেশি বলবো না। যেমন ধরো আকরিকের গাড়িকরণ। সর্বপ্রথমে তোমাদের যদি একটু জানতে ইচ্ছা করে বলি যে আমরা কোথাও কোনো ধাতু আছে কি করে বুঝি না, আমরা ভূগর্ভে খুব সূক্ষ্ম সূক্ষ্ম হোল করে প্রথমে স্যাম্পেল কালেক্ট করি, সেগুলো আগে ল্যাবরেটরিতে টেস্ট করি যে এর মধ্যে যে ধাতুটা আছে আদেও তার সেখানে পার্সেন্টেজ কত। তারপর আমরা ক্যালকুলেট করি এখান থেকে যদি ধাতু নিষ্কাশন করি আদৌ লাভ পাবো তো, কিংবা এমন করি যে এই ধাতুটার মানটা কতটা ভালো, কতটা পিওর। যাই হোক, সেরকম ধরনেরভাবে কালেকশান করে করে আগে ল্যাবে আমরা ডিসিশান নিই, তারপরে ইন্ডাস্ট্রিতে হিউজ পরিমাণে সেটাকে নিয়ে আমরা নিষ্কাশন করার ক্ষেত্রে যাই। তা আকরিকের গাড়িকরণ মানে কি, বড় বড় টুকরোগুলোকে ছোটো ছোটোভাবে ভাঙতে হয়, ভেঙে জড়ো করতে হয়, যেখানে বেশি জিনিস আছে বা যেখানে ভালো জিনিস আছে সেই জায়গাটাকে একসঙ্গে জড়ো করতে হয়। এরপর কি করতে হয় না, গাড়িকৃত আকরিক সেগুলোকে ধাতু থেকে পৃথককরণ করতে হয়, এবং সর্বশেষ যেটা ধাপ সেটা হচ্ছে ধাতুর শোধন। এই যে বললাম 100%। কোনো প্রক্রিয়াতেই তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দ্বারা যে ধাতু নিষ্কাশন করি সেটা বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে 100% হয় না বললেই হয়। কিন্তু আমি একটু আগে কি বললাম, যে ধাতুর 100% বিশুদ্ধ নয় তার বাজার মূল্য নেই। সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে প্রায় সমস্ত ধাতুই বিশোধন বা শোধন করে 100% ধাতুতে পরিণত কিন্তু করতেই হবে। এবারে আসি মাটির তলা থেকে যে আমরা জিনিসগুলো বা পদার্থগুলো আমরা কালেক্ট করছি, অর্থাৎ যার মধ্যে মৌল নির্দিষ্ট ধাতু আছে, অবশ্যই সেটা যৌগরূপে এবং তার সঙ্গে বহু অশুদ্ধি মিশে আছে, তাদেরকে আমরা বলি খনিজ। সোজা কথা, খনি থেকে প্রাপ্ত যৌগ, অবশ্যই অজৈব, তারা খনিজ। এর সাথে তো বহু কিছু মিশে থাকে, অনেক আমরা চাইছি না যে সমস্ত যৌগ সেই সমস্তও মিশে আছে, সাথে সাথে বালি, কাদা, মাটি এইসব তো আছেই।
কিন্তু প্রকৃতিতে প্রাপ্ত তথা ভূগর্ভ থেকে যে যে জিনিসগুলো আমরা পাচ্ছি তার সব থেকে ধাতু নিষ্কাশন করা যাবে এটা কিন্তু আমরা বলতে পারছি না। তো প্রকৃতিজাত অজৈব পদার্থগুলোকে আমরা খনিজ পদার্থ বলছি। যেমন ধরো রেড হেমাটাইট একটা লোহার খনিজ। এবারে আসছি, এই খনিজ থেকে আদেও কি ধাতু নিষ্কাশন করতে পারা যাবে, বা যদি পারা যায়ও সেটা কি ইন্ডাস্ট্রিয়ালি ম্যানুফ্যাকচারিং করে মানে তৈরি করে লাভ দেবে, কিংবা তার প্রক্রিয়াটা কি খুব সহজ হবে? এই এত কিছুর কথা আমাদের ভাবতে হবে। সুতরাং যদি খনিজ থেকে সহজে ও সুলভে মানে বললাম যে তোমার সমস্ত কাজ করে ধাতু নিষ্কাশিত করে যত খরচা হলো সেই ধাতুটাকে যখন বাজারে বিক্রি করা হবে তার বাজার মূল্য যেন বেশি হয়, তবেই ইন্ডাস্ট্রি লাভ পাবে, তবেই কর্মীরা লাভ পাবে, তবেই ফ্যাক্টরিটা চলবে। সুতরাং সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যাবে তাদেরকে ওই ধাতুর আকরিক বলা হবে। সুতরাং কোনো ধাতুর সব খনিজই খরচ ও সহজলভ্যতার প্রেক্ষিতে ধাতু নিষ্কাশনের পক্ষে উপযুক্ত নাও হতে পারে। মানে তুমি ধরো এমন ধাতুর আকরিক নিলে বা এমন খনিজ নিলে, তা থেকে যখন ধাতু নিষ্কাশন করছো তার প্রক্রিয়াটা এতই জটিল যে তুমি করতেই পারছো না, কিংবা করতে গিয়ে প্রচুর পরিমাণ খরচ হয়ে যাচ্ছে, তাকে আকরিক বলা যাবে না। সুতরাং আকরিক মানেই কিন্তু খনিজ, কিন্তু খনিজ মানেই আকরিক নয়। খনিজের মধ্যকারের সেই খনিজ যা থেকে সহজে ও সুলভে ধাতুটিকে নিষ্কাশিত করতে পারবো সেটি আকরিক। কিন্তু এমন হতে পারে যে আমরা সেই পদার্থ থেকে ধাতু নিষ্কাশিত করছি না বা করতে পারছি না, সেগুলো খনিজ হয়ে রয়ে গেল, কিন্তু আকরিক বলতে পারবো না। যেমন ধরো রেড হেমাটাইট, একটু আগেই প্রসঙ্গটা তুলেছিলাম, এটা একটি লোহার আকরিক। আবার আয়রন পাইরাইটিস Fe2 এটা থেকে কিন্তু সহজে ধাতু নিষ্কাশন করা যায় না বা খরচা অনেক বেশি হয়ে যায়। সুতরাং আয়রন পাইরাইটিস লোহার খনিজ বলতে পারি, কিন্তু আকরিক বলতে পারবো না। এরকম বহু ধাতুর অনেক খনিজ থাকলেও আকরিক কিন্তু খুব লিমিটেড। সুতরাং আকরিক এবং খনিজের পার্থক্যটা তোমাদের পরিষ্কার করতে হবে। যদি এটা জানতে চাওয়া হয় অবশ্যই উদাহরণ দেবে, ওরা চাক বা প্রশ্নে চাক বা না চাক, উদাহরণটা একটি অলংকার, তবেই তোমার প্রশ্নের উত্তর সঠিকভাবে মূল্যায়িত হবে। এবারে আসছি, ধাতু নিষ্কাশন প্রক্রিয়া প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া। কেন বলছি? প্রকৃতিতে যে ধাতুগুলো পাই বললাম খুব কম মুক্ত অবস্থায় থাকে, প্রধানত এরা যৌগ হিসেবে থাকে। এবং যৌগ আবার যদি ধরি, অক্সাইড, সালফাইড এবং সালফেট সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তারপর হচ্ছে কার্বনেট ও নাইট্রেট। এই সমস্ত যৌগগুলো যেহেতু প্রকৃতিজাত, এরা বেশ স্থায়ী, এ থেকে সহজে বা চট করে ধাতুকে কিন্তু নিষ্কাশন করা সহজ নয়। তো আমরা কিভাবে এই সমস্ত যৌগ থেকে ধাতুকে নিষ্কাশিত করব বা ধাতুকে পৃথক করব, সেইটা প্রকৃতপক্ষে বলছি একটি বিজারণ প্রক্রিয়া। প্রধানত আমরা কোক তথা কার্বন দ্বারা বিজারিত করি।
তো কেন বিজারণ সেইটা বলে দাও। আমি আবার এইখানেই আসছি, যেটা একটু আগে পড়ালাম জারণ বিজারণ তত্ত্ব দ্বারা। দেখো এখানে একটি বিক্রিয়া দেওয়া হয়েছে, জিঙ্ক অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়ে জিঙ্ক ধাতু মুক্ত হচ্ছে। এখানে জিঙ্কের জারণ স্তর কত? +2। কেন না অক্সিজেনের তো -2, অক্সিজেনের যোজ্যতা 2, জারণ স্তর -2, তাহলে জিঙ্কের কত হবে? অবশ্যই +2। তাহলে জিঙ্ক +2 থেকে জিঙ্ক 0 যাচ্ছে, তাহলে জারণ সংখ্যা কি পরিবর্তন হচ্ছে? না জারণ সংখ্যা কমছে। তার মানে কি? ওর বিজারণ হচ্ছে। তার মানে জেডেনও কি? না জারক। সি এর ক্ষেত্রে ভাবো, সি মৌল অবস্থায় আছে, তাহলে সি এর জারণ স্তর কত? না 0। সে কোথায় যাচ্ছে? CO2-তে। CO2-তে কার্বনের জারণ স্তর কত? দেখো অক্সিজেনের জারণ স্তর একটু আগে যদি বলি -2, এখানে 2টো অক্সিজেন আছে, তাহলে কার্বনের জারণ স্তর হবে +2। আবার বলছি, 2টো অক্সিজেনের জন্য -2 × 2 মানে -4 একক। তাহলে কত একক দিলে যৌগটি প্রসম হবে? না +4। তাহলে এখানে কার্বনের জারণ স্তর কত? +4। তাহলে সি থেকে CO2 যাচ্ছে, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জারণ সংখ্যা বৃদ্ধি যদি পায় তাহলে জারণ, তাহলে কার্বনের নিজের জারণ হচ্ছে, অর্থাৎ কার্বন কি? একটি বিজারক। সুতরাং ঘুরিয়ে বললে হয় ধাতু নিষ্কাশনটি একটি বিজারণ প্রক্রিয়া, কারণ একটি বিজারক ব্যবহার করে অক্সিজেনকে সেপারেট করা হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড কিংবা কার্বন মনোক্সাইড হিসেবে পৃথক হচ্ছে। এর মানে এই নয় যে কার্বন ব্যবহার করেই শুধু বিজারণ প্রক্রিয়াটা করা হয়, আমরা এই নিয়ে পরে বলছি। তো প্রকৃতপক্ষে জিঙ্কের অক্সাইড, এখানে যেটা বললাম জিঙ্কের অক্সাইড থেকে আমরা জিঙ্ক মৌলটা ধাতু হিসেবে পৃথক করছি। তাহলে জিঙ্ক অক্সাইড জিঙ্ক কী হিসেবে আছে? জিঙ্ক 2+ হিসেবে আছে। এগুলো 2+গুলো একটু মাথার দিকে হবে, একটু এডিট করার ক্ষেত্রে ত্রুটি আছে। তো Zn 2+ থেকে 2টো ইলেকট্রন গ্রহণ করলো, জিঙ্ক ধাতুতে পরিণত হলো। তাহলে একটু আগে কি বলেছি? ইলেকট্রন গ্রহণে কি? ত্যাগে জারণ আর গ্রহণে বিজারণ। তাহলে এর নিজের কি হচ্ছে? বিজারণ ঘটছে। সেই কারণে বলছে ধাতু নিষ্কাশনটি একটি বিজারণ প্রক্রিয়া। সুতরাং আমি বলছি যে এইভাবে তোমরা এগুলোকে বলবে যে ধাতু নিষ্কাশন প্রক্রিয়াটি কেন বিজারণ প্রক্রিয়া। এখানে দেখো Zn 2+ থেকে বা জিঙ্ক ঘটিত যৌগ থেকে ইলেকট্রন গ্রহণ দ্বারা ধাতুটি মুক্ত হচ্ছে, সেই কারণে এটি বিজারণ প্রক্রিয়া। এরপরে আসছি, এই যে বিজারণের কথাগুলো বলছি সেটার একটা শ্রেণী বা সারি করা হয়েছে। প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে ধাতুর রাসায়নিক সক্রিয়তার কম বলে আমি হেডিং করেছি, কিন্তু এটাকে বলে তড়িৎ রাসায়নিক শ্রেণী এবং প্রমাণ বিজারণ বিভব বলে একটা কথা আছে, তার উপর ভিত্তি করে, মানে কারা সহজে বিজারিত হবে। কেন এই কথাটা বলছি? এই যে মৌলগুলো প্রথম দিকটা দেখো, এই পরপর 5টা, 3টে যে ব্ল্যাক ইনকে লেখা আছে আর 2টো হচ্ছে গ্রিন। এই মৌলগুলো জানো যে এরা খাদ্যধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, প্রধানত অ্যালুমিনিয়ামটা যদিও নয়, কিন্তু এরা আর যাই হোক উচ্চ তড়িৎ ধনাত্মক মৌল। তড়িৎ ধনাত্মক মৌল যদি হয় এরা কী রূপে থাকতে চাইবে? না এরা এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে আয়ন হিসেবে থাকতে চাইবে। কারণ আমরা জানি তড়িৎ ধনাত্মক মৌল মানে তাদের আয়নীভবন বিভব কম হয়, আয়নীভবন বিভব কম হয় এবং তারা বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রনকে বর্জন করে আয়নে পরিণত হতে চায়। অর্থাৎ এই মৌলগুলো প্রচণ্ড রকম সক্রিয় এবং ধাতু হিসেবে এদের অস্তিত্ব নেই কিংবা ধাতু হিসেবে এদেরকে রাখা সম্ভব নয়। এরা প্রকৃতপক্ষে যৌগ হিসেবে বেশি স্থায়ী। আমরা এর আগেও বলেছি যে পরমাণু আর আয়নের মধ্যে কিন্তু আয়ন বেশি স্থায়ী। সোডিয়ামকে জলে ফেললে ভয়ানক রকমভাবে বিক্রিয়া করে। আমরা প্রসঙ্গক্রমে বলে ফেলি যে সোডিয়াম জলে আগুন লাগিয়ে দেয়,
কথাটার মধ্যে ত্রুটি আছে, কিন্তু সোডিয়াম এত ভয়ানকভাবে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, সেই হাইড্রোজেনটা জ্বলে ওঠে, সেই ব্যাপারটাকে আমরা বলি যে জলে আগুন লেগে গেছে। মানে সোডিয়াম ধাতু হিসেবে থাকতেই চায় না। সোডিয়ামকে রাখতে গেলে আমাদের ল্যাবরেটরিতে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। সোডিয়ামের থেকে ক্যালসিয়াম আরও সক্রিয়, ক্যালসিয়ামের থেকে পটাশিয়াম আরও সক্রিয়। সক্রিয় মানে এদেরকে ধাতু হিসেবে রাখা যাবে না। এবারে ক্রমশ নিচে নেব, এইটার পরে কিন্তু এইটা, যেটা আমার একটা স্কিনে করা সম্ভব নয় বলে আমি এইভাবে করেছি। আবার বলছি এইটার পরে কিন্তু এইটা। সেখানে আবার পরের ইয়েতে দেখো জিঙ্ক, আয়রন, লেড, তারপরে চলে আসছে হাইড্রোজেন, এবং তারপরে আসছে কপার, মার্কারি, এবং তারও পরে আসছে সিলভার, প্লাটিনাম আর হচ্ছে গোল্ড। এই যে নিচের মৌলগুলো হলুদ কালিতে লেখা আছে, এরা প্রায় মুক্ত অবস্থায় পাওয়া যায় এবং এরা খুবই নিষ্ক্রিয়, অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তথা এদের রাসায়নিক সক্রিয়তা কম। সেই কারণে একটু আগে বললাম এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এরা সাধারণত যৌগ করে না, আর এদেরকে যৌগ অবস্থাতেই পাবো শুধু তাই নয়, যৌগ থেকে এদেরকে সেপারেট করা খুব মুশকিল। পড়ে রইল এই মাঝখানের এই অংশটা, এরা মোটামুটি খুব স্থায়ী যৌগ করে না, হাইড্রোজেনকে বলছি না, কপার, মার্কারি, আর এদিকে জিঙ্ক, আয়রন আর লেড, এরা মোটামুটি সহজে ওই কার্বন দ্বারা বিজারিত হয়ে ধাতু নিষ্কাশন করা সম্ভব হয়ে ওঠে আমাদের ক্ষেত্রে। তাহলে এই প্রক্রিয়াগুলো বা এই মৌলগুলোর কমগুলো যে আমি সক্রিয়তা বলছি, সেটা কিভাবে বিচার করছি সেটার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া। একটু আগেই বলছিলাম পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এরা জলের সঙ্গে ভয়ানকভাবে বিক্রিয়া করে, সাধারণ তাপমাত্রাতেই বিক্রিয়া করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এদের থেকে তুলনামূলক কিন্তু কম সক্রিয় এই ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। এরা সাধারণ অবস্থায় জলের সঙ্গে বিক্রিয়া করে না, তবে একটু গরম করলেই করে, মানে ফুটন্ত জলের সঙ্গেই ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে ফেলে। এবারে যদি এদের কথা বলি, জিঙ্ক, আয়রন আর লেড, এরা জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু স্টিমের সঙ্গে করে, মানে বাষ্পে, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ফেলে। তাহলে বুঝতেই পারছো নিচের দিকে যত আসছে সক্রিয়তা কমছে। তাহলে সক্রিয়তা কমছে মানে কি, ধাতু হিসেবে থাকতে পছন্দ করছে, যৌগ হিসেবে থাকতে কম চাইছে। এরা যৌগ হিসেবে খুব থাকতে চায়, এরাও যৌগ হিসেবে খুব থাকতে চায়। এদেরকে ধাতু হিসেবে রাখা সম্ভব, এরা ধাতু হিসেবে রাখা সম্ভব আরও সহজে, এদেরকে আরও সহজে। তাহলে নিচের দিকে যত আসছে তারা যৌগ হিসেবে থাকতে চাইবে, আর ভুল বললাম, নিচের দিকে যখন আসছে তারা মৌল অবস্থায় থাকতে চাইবে, আর উপরের দিকে যারা আছে তারা যৌগ অবস্থায় থাকতে চাইবে। তাহলে যত উপর থেকে নিচে আসবো, ধাতব ধর্ম বা ধাতু হিসেবে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে। এবারে আসছি যে এদেরকে কিভাবে নিষ্কাশিত করব। ওই একইভাবে যেভাবে কেটে কেটে আমি গ্রুপটা করেছি, এতে বুঝতে সুবিধা হবে, সেই কারণে গ্রুপ করেছি, তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। খেয়াল করে দেখো, ঠিক যাদেরকে নিয়ে পড়াচ্ছিলাম এরা অতি সক্রিয় ধাতু ভেবে নাও, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একদম উপরে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এবং বলে দিচ্ছি এরা অতি সক্রিয় ধাতু। এদেরকে ধাতু হিসেবে নিষ্কাশিত করতে বা ধাতু হিসেবে সেপারেট করতে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে তড়িৎ বিজারণ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ দ্বারা। এরা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু এবং সহজেই ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, মানে এরা সহজেই যৌগ হয়েই থাকতে চায় এবং এদের যৌগগুলো প্রচণ্ড পরিমাণ স্থায়ী। এদের সেই জন্য অন্য কোনো বিজারক পদার্থ দ্বারা এদেরকে সেপারেট করা যাবে না। সুতরাং এদেরকে কী পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা। এবং ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদের কম, মানে এরা রাসায়নিকভাবে তুলনামূলক উপরের মৌলগুলোর থেকে কম সক্রিয় হলেও
এদেরকেও তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারাই ধাতুটাকে নিষ্কাশন করা যাবে। তাহলে এই ফুল যে 5টা মৌলকে চিনে রাখো, এদেরকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা নিষ্কাশিত করছি। তড়িৎ বিজারণ আর কিছুই নয়, তড়িৎ বিশ্লেষণ। আমি বলেছি তড়িৎ বিশ্লেষণ পড়ানোর সময়, যেমন ধরো NaCl তড়িৎ বিশ্লেষণ করলে, গলিত NaCl তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম, অ্যানোডে ক্লোরিন মুক্ত হবে। তাহলে ওই যে সোডিয়াম পেয়ে যাচ্ছ, এগুলো সব তড়িৎ এতে পড়া হয়েছে আমাদের তড়িৎ বিশ্লেষণে। সুতরাং এই জায়গায় আমি এটা কিন্তু আলোচনা করব না, তোমরা কিন্তু ওটা দেখে নেবে। এবারে আসছি পরের মৌলগুলো, জিঙ্ক, আয়রন আর লিড। এরা তুলনামূলক কম সক্রিয় মৌল। এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যাবে। কার্বন বিজারণ মানে হচ্ছে কার্বন দ্বারা বিজারণ। ওই যে একটু আগে জেডেনওকে সি দিয়ে বিক্রিয়া দেখালাম, সেইটাই পদ্ধতিটাই এইটা। জিঙ্ক ছাড়াও আয়রন, লেড এরা করবে। তো কার্বন বিজারণ পদ্ধতি মানে কার্বন দ্বারা বিজারণ বা কোক দ্বারা বিজারণ, কার্বনের আরেকটি রূপভেদ। এবার আসছি হাইড্রোজেনের নিচের মৌল, কপার, মার্কারি। এদেরকে কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা যে নিষ্কাশিত করা যাবে না তা বলছি না, কিন্তু তার থেকেও একটা সহজ পদ্ধতি আছে, শতব বিজারণ পদ্ধতি। তো এই পদ্ধতিটা যখন পরে নিয়ে আলোচনা করছি তখন বলছি। আর যে পড়ে রয়েছে যারা ধাতু হিসেবেই থাকতে চায়, যাদেরকে বললাম প্রকৃতিতে মোটামুটি মুক্ত অবস্থায় পাওয়া যায়, সিলভার, গোল্ড, প্লাটিনাম, এদের অক্সাইডকে হিট করলেই ধাতুটা মুক্ত হয়ে যায়। কপার, এই সিলভার, প্লাটিনাম, গোল্ড এরা প্রকৃতপক্ষে অক্সাইড করে না বললেই হয়, কিন্তু এরা ছাড়াও মার্কারি আছে। অনেক ক্ষেত্রে মার্কারির ক্ষেত্রেও অক্সাইডকে হিট করলে মার্কারি পাওয়া যায়, লেডের ক্ষেত্রেও পাওয়া যায়। তো সহজ করে বলি না, এই মৌলগুলো Ag, Pt আর Au মোটামুটি ধরে নাও যে এরা প্রকৃতিতে যৌগ অবস্থায় নয়, ধাতু হিসেবেই থাকে, এবং এদেরকে বিভিন্ন পদ্ধতি দ্বারা কেবল আমাদের বিশুদ্ধ ধাতুতে পরিণত করে নিতে হয়। এবারে এই যে সক্রিয়তা পড়ছি, মাথায় রাখো, এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা পড়ালাম, ওপরের ধাতুগুলো সব সময় যৌগ হিসেবে থাকতে চাইবে, নিচের ধাতুগুলো ধাতু হিসেবে থাকতে চাইবে। কখনোই উপরের মৌলগুলো দ্বারা সৃষ্ট যৌগ থেকে ধাতুটাকে সেপারেট করতে পারবে না, বা ধাতুটাকে পৃথক করতে পারবে না, বা ধাতুটাকে অপসারিত করতে পারবে না নিচের কোনো মৌল দ্বারা। বোঝার চেষ্টা করো, আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। কপার সালফেট দ্রবণে লোহার একটি পেরেক ডুবিয়ে দেওয়া হলো। দেখো, আয়রন কিন্তু কপারের ওপরে অবস্থিত, তার মানে আয়রন সব সময় চাইবে যৌগ অবস্থায় থাকতে। কখনোই কিন্তু কপার বলবে আমি যৌগ করব, আয়রন তুমি যাও ধাতুতে বা ধাতু হিসেবে থাকো, হবে না। কপার সালফেট দ্রবণে, আমি কপার সালফেটের নীল দ্রবণের কারণ বলেছিলাম যে কপার সালফেটের জন্য কালার হয় না। কপার 2+ আয়নের জলীয় দ্রবণের কালার হচ্ছে নীল। তো কপার সালফেট দ্রবণে যদি তুমি লোহার পেরেক ডোবাও, কিছুক্ষণ পর দেখা যাবে যে লোহার ওপর তামার স্তর পড়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? আয়রন চলে গেছে দ্রবণে কি হিসেবে, ওই যে দুটি ইলেকট্রন বর্জন করে Fe2+ বা Fe3+, আর কপার সালফেটের মধ্যে যে Cu2+ ছিল, সেই Cu2+ এই লোহার দ্বন্দ্বের ওপর Cu ধাতু হিসেবে আস্তরিত হয়ে গেছে। তার মানে কপার 2+ হিসেবে থাকতে পারলো না। কেন পারলো না? আয়রন তো বেশি শক্তিশালী, আয়রন তো তড়িৎ রাসায়নিকভাবে বেশি সক্রিয়। আয়রন বলল না, আমি যাব দ্রবণে, তুই যা ধাতুতে। সুতরাং কপার চলে গেল ধাতুতে আর আয়রন চলে এলো দ্রবণে। এই যে কালারটা, এটা আয়রনের জন্য কালার, হালকা হলুদাভ কালার Fe2+ এবং Fe3+। যদিও কপার সালফেট এখানে ছবিতে যে কালারটা দেওয়া আছে এটা ঠিক কালার নয়, ব্লু কালার হয়। এই কালারটা ঠিক আছে,
Fe3+ বা 2+ কালার এরকম হালকা সবুজ বর্ণেরই হয়। যাই হোক, তোমাদের কালারগুলো তোমরা দেখোনি, সুতরাং এই নিয়ে তোমাদের অত চিন্তা করার কিছু নেই। উল্টোটা যদি হয়, উল্টোটা মানে ধরো এরকম FeSO4 দ্রবণে কপার দণ্ড ডোবানো হলো, কিছু হবে কি? উত্তর হবে না। কেন না? না, কপার তো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আয়রনের নিচে আছে, ও কিচ্ছু করার ক্ষমতা নেই। কপার সালফেট দ্রবণ, ফেরাস সালফেট দ্রবণে FeSO4 দ্রবণে Fe তো আয়ন হিসেবে আছে, ওকে কপার কিচ্ছু করতে পারবে না, কারণ কপার তো আয়রনের থেকে নিচে আছে। কপার যেমন ধাতু আছে তেমনই থাকবে। সুতরাং ফেরাস সালফেট দ্রবণে কিন্তু যদি কপার দণ্ড দোবাও কিচ্ছু হবে না, কিন্তু কপার সালফেট দ্রবণে যদি লোহার দণ্ড দোবাও সেক্ষেত্রে কিন্তু তামার একটি স্তর পেয়ে যাচ্ছ লোহার উপর। তাহলে এখান থেকে তুমি সক্রিয়তা বিষয়ে বুঝে যাচ্ছ। বিক্রিয়াটা দেখো, Fe যখন CuSO4 এর সঙ্গে বিক্রিয়া করছে তখন FeSO4 হয়ে যাচ্ছে আর Cu ধাতু মুক্ত হয়ে গেল। তার মানে Fe চলে গেল কি? সে Fe2+-এ। এখানে যদি বুঝতে না পারো Fe2+-এর জারণ স্তর, SO4 এর জারণ স্তরটা যদি বোঝো, H2SO4 কথা ভাবো, কটা হাইড্রোজেনযুক্ত সালফিউরিক অ্যাসিডের সালফেটের সঙ্গে 2টি, তাহলে সালফেটের কী হিসেবে থাকে না SO4 2- রূপে, তাহলে সালফেটের জারণ স্তর কত? না 2-। তাহলে Feর কত হবে? অবশ্যই +2। তাহলে Fe থেকে Fe+2-তে যখন যাচ্ছে আর কপার 2+ থেকে কপার ধাতুতে মুক্ত হয়ে গেল, কিন্তু উল্টো বিক্রিয়াটা ঘটবে না। সেই জন্য বলেছি তড়িৎ রাসায়নিক শ্রেণীর কোনো একটি মৌলের উপরের মৌল দ্বারা নিচের মৌলের কোনো যৌগ থেকে উক্ত মৌলটিকে মুক্ত হতে পারবে না, কিন্তু নিচের মৌল উপরের মৌলের যৌগ থেকে ধাতুটিকে মুক্ত করতে পারবে না। উপরের মৌল সে পারবে, কিন্তু নিচের মৌল পারবে না। নিচের মৌল মানে বলতে চাইছি যদি FeSO4-কে কপার দ্বারা ট্রিটমেন্ট করা হয় সেখানে কিন্তু আয়রন ধাতু মুক্ত হবে না। সেটাই প্রশ্ন হিসেবে যেটা বললাম যে ফেরাস সালফেট থেকে কপার দ্বারা আয়রনের মুক্তির সম্ভব নয়, কিংবা কপার অ্যাসিড থেকে হাইড্রোজেন মুক্ত করতে পারবে না। কেন বললাম? কারণ হাইড্রোজেনের নিচে তো কপার ছিল। ওই যে হাইড্রোজেনের উপরে যারা মৌল আছে তারা অ্যাসিড বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন মুক্ত করতে পারে, কিন্তু হাইড্রোজেনের নিচে যারা মৌল আছে কপার, মার্কারি, এরা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন মুক্ত করতে পারবে না। এবারে যে বিজারণ প্রক্রিয়াগুলো বললাম সেই বিজারণ প্রক্রিয়াগুলো এক একটা করে বলছি। সর্বপ্রথমে আসছে কার্বন বিজারণ। কার্বন বিজারণ মানে কার্বন দ্বারা বিজারণ। কিভাবে করা হয়? ধাতুর অক্সাইড, আমি সহজ করে বলছি ইমো, এমটা কি? ধাতু, সেটা কার্বন দ্বারা বিজারিত হচ্ছে। কি হচ্ছে না C আর O হয়ে গেল, তাহলে এমে পরিণত হয়ে গেল আর CO তৈরি হয়ে গেল। সেরকমই একটা উদাহরণ দিয়েছি, জিঙ্ক অক্সাইড যখন কার্বন দ্বারা বিজারিত হচ্ছে ZNO থেকে ZNA চলে গেল আর কার্বন চলে এলো কার্বন মনোক্সাইডে। অরিজিনাল বিক্রিয়াটা এখানে দেয়া আছে, তোমাদের না জানলেও চলে যাবে। সুতরাং কার্বন বিজারণ মানে হচ্ছে কার্বন দ্বারা বিজারণ বা কোক দ্বারা বিজারণ। সিম্পল, কার্বন চলে যাবে কার্বন অক্সাইডে, মানে মনোক্সাইড হতে পারে, ডাইঅক্সাইড হতে পারে, আর ধাতব অক্সাইডটা বিজারিত হয়ে ধাতু মুক্ত হলো, শতব বিজারণ। এইখানে মজার বিষয় হচ্ছে আলাদা করে বাইরে থেকে কোনো বিজারক ব্যবহার করি না। সাধারণত কপার, লেড, মার্কারি এদের জন্য প্রযোজ্য। তো এদের অক্সাইড যখন, এটা একটা কপারের আকরিক Cu2S, তা থেকে Cu2 জারিত করা যখন হচ্ছে তখন একসাথেই তো সবটা জারিত হয় না। তো Cu2S থেকে যখন Cu2O হলো, বাকি Cu2S দ্বারা ওই উৎপন্ন Cu2O বিক্রিয়া করে ধাতু মুক্ত হচ্ছে। বিক্রিয়াটা দেখো, Cu2S প্লাস Cu2O, তা থেকে Cu মুক্ত হচ্ছে। এইভাবে নিজেই নিজেকে, মানে Cu2S দ্বারা Cu2O বিজারিত হচ্ছে, মানে নিজের একটি অক্সাইড বা নিজের একটি যৌগ দ্বারা তার অক্সাইড বিজারিত হয়ে ধাতু মুক্ত হচ্ছে। সেই কারণে এই প্রক্রিয়াটিকে আমরা শতক বিজারণ বলছি। মানে উৎপন্ন ধাতব সালফাইড অবশিষ্ট
ধাতব অক্সাইড দ্বারা বিজারিত হয়ে ধাতু মুক্ত করছে বা উৎপন্ন করছে, বাইরে থেকে এখানে কোনো বিজারক পদার্থ যোগ করা হচ্ছে না। তড়িৎ বিজারণ প্রসঙ্গটা আগেই বলেছি যে এদেরকে গলিত, প্রধানত গলিত, জলে দ্রবীভূত হলে অনেক সমস্যা হয়, কিছু কিছু ক্ষেত্রে জলে দ্রবীভূত হয়েও যায়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু মুক্ত করা হয়, এই সমস্ত মৌলগুলোকে মুক্ত করা হয়। এবারে একটু যদি মাথায় প্রশ্ন আসে যে প্রধানত তো আমরা বিজারণ প্রক্রিয়াটা পড়ছি কোনটার ওপর? কার্বন বিজারণ। তো কার্বন বিজারণ পদ্ধতিতে এদের মানে এই মৌলগুলোর নিষ্কাশন করা গেল না কেন? সেখানে বলি যে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুগুলোকে মুক্ত করার ক্ষেত্রে বেশ ঝামেলা আছে। এক তো এদের অক্সাইডগুলো প্রচণ্ড রকমভাবে স্থায়ী, ফলস্বরূপ ওদের অক্সাইড থেকে ধাতুটিকে মুক্ত করা একদমই সম্ভব হয়ে ওঠে না। সাথে সাথে বলি এই মৌলগুলো যখন কার্বনের সঙ্গে বিক্রিয়া করছে, যে কার্বাইড যৌগগুলো উৎপন্ন করে ফেলে সেটাও বেশ স্থায়ী, তা থেকে মৌলটিকে নিষ্কাশন করা বেশ কষ্টকর। তাহলে প্রধানত অক্সিজেনের প্রতি আসক্তি, এছাড়া ধাতব কার্বাইড যে যৌগ গঠন করছে তা থেকে ধাতুটাকে যে পরে সেপারেট করার প্রশ্ন আসছে সেটাও বেশ কষ্টকর, সেই জন্য ওই পদ্ধতিতে করা যাবে না। তাহলে কি কি পদ্ধতিতে করা যাবে সেটা একটু চার্ট ফর্মে দেখিয়েছি, দেখো। জিঙ্ক, আয়রন, লেড এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে করা যাবে। কপার আর লেড এদেরকে শতক বিজারণ পদ্ধতিতে করা যাবে, মানে লেড দু জায়গায় রেখেছি। আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এরা আবার কোথা থেকে চলে এলো? আয়রনকে কার্বন বিজারণ পদ্ধতিতে করা যাবে, কিন্তু আমরা আরও একটি পদ্ধতির কথা শিখব, পরে আসছি আমি, থার্মিট পদ্ধতি, যেটা নিয়ে আমাদের ডিটেলসে আলোচনা আছে, ওই পদ্ধতিতে করা যাবে। আর তীব্র তড়িৎ ধনাত্মক মৌলগুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদেরকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এবারে আমরা আসছি ওই যে প্রসঙ্গটা বললাম থার্মিট পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি ধাতু নিষ্কাশন করা হয় না সাধারণত, কিন্তু এর প্রয়োগ ব্যাপক আছে একটা ক্ষেত্রে, সেই কারণে এই পদ্ধতিটার খুব গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমে বলি এখানে তিনটে প্রায় সমোচ্চারিত প্রশ্ন আছে যেটার মধ্যে তোমরা খুব কনফিউজড হয়ে যাও। থার্মিট পদ্ধতি কী, থার্মিট মিক্সচার কী, আর থার্মিট পদ্ধতির নীতি কী? কিছু কিছু বইয়ে পরিষ্কার করে লেখাই নেই থার্মিট পদ্ধতির নীতি কী। সুতরাং প্রশ্নে কী চাইছে সেটাতে লক্ষ্য করো, আর আমি তিনটের মধ্যে যে ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছি সেটাকে ফলো করো। কিছু কিছু বইয়েতে হেডিং করেছে থার্মিট পদ্ধতি দিয়ে থার্মিট পদ্ধতির নীতি এমনভাবে লিখেছে তোমরা বুঝতে পারছো না তারা নীতিটা কী আর পদ্ধতিটা কী। প্রকৃতপক্ষে পদ্ধতিটা কী না, উচ্চ উষ্ণতায় উচ্চ তড়িৎ ধনাত্মক মৌল যেমন অ্যালুমিনিয়াম, মানে অ্যালুমিনিয়াম ছাড়া অন্য মৌল হলেও হবে, অক্সিজেনের প্রতি প্রবল যাদের আসক্তি বর্তমান, সেইটাকে সেই ধর্মটাকে কাজে লাগিয়ে তুলনামূলক অ্যালুমিনিয়ামের চেয়ে কম তড়িৎ ধনাত্মক ধাতু যেমন আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ তাদের অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণ দ্বারা উচ্চ উষ্ণতায় বিজারিত করে ধাতুটিকে মুক্ত করা হয়। দুটি কথা এখানে বুঝে নাও, শুধু অ্যালুমিনিয়াম দিয়েই করা হয় এটাও ঠিক নয়, আর শুধু আয়রনের জন্য করা হয় এটাও ঠিক নয়, যেটা কিছু কিছু বইয়ে এইভাবেই উল্লেখ করা আছে, সেই জায়গাগুলো ত্রুটি না থাকে কনসেপ্টে। সুতরাং Fe2O3 এটা একটা আয়রনের অক্সাইড, তাকে অ্যালুমিনিয়াম মুক্ত করছে, মুক্ত করার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, তার কারণে অ্যালুমিনিয়াম আয়রনের থেকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরে আছে, সুতরাং অ্যালুমিনিয়াম বলবে আমি যাব যৌগেতে, সুতরাং এর পাল্লায় পড়ে Fe2O3 থেকে Fe হয়ে গেল ধাতুতে। সুতরাং অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে আয়রন অক্সাইড থেকে আমরা আয়রন ধাতুকে মুক্ত করলাম। সুতরাং থার্মিট পদ্ধতি হলো এই আয়রন অক্সাইড বা এই ধরনের অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম দ্বারা বা অ্যালুমিনিয়ামের মতো উচ্চ তড়িৎ ধনাত্মক মৌল দ্বারা ওই আয়রনের ন্যায় মৌলগুলোকে ধাতু হিসেবে মুক্ত করা।
এরপরে বলি থার্মিন মিশ্রণ কী। এই যে প্রক্রিয়াটা করলাম বা এই যে বিক্রিয়াটা ঘটছে সেটা কিভাবে নেওয়া হচ্ছে না, 3 ভাগ ফেরিক অক্সাইড আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণর মিশ্রণকে আমরা বলছি থার্মিট মিশ্রণ। তো এই পদ্ধতিটা প্রধানত আমরা ব্যবহার করি রেল লাইনের জোড়া দিতে। দেখবে সারা বছর রেলকর্মীরা একটা কাজ নিয়মিত করেন, যে রেল লাইন কাটা আর জোড়া শীতের আগে জুড়তে থাকেন আর গরম পড়ার আগে কাটতে থাকেন। একই জায়গায় যেখানে কাটা হলো পরের বারে যেটা জোড়া হলো সেইখানেই আর কাটা হয় না, আবার নতুন জায়গায় কাটতে হয়। এই প্রক্রিয়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো প্রধানত এই রেল লাইন বা রেল লাইনের পাত জোড়ার ক্ষেত্রে এটার বিশাল ভূমিকা আছে। এছাড়া বলি, এটা লিখতেও পারো নাও লিখতে পারো, যে থার্মিন মিশ্রণের সঙ্গে যোগ করতে পারো বেরিয়াম পারঅক্সাইড আর পটাশিয়াম ক্লোরেট। এরা প্রকৃতপক্ষে আগুনটা ধরাতে সাহায্য করে। এই আয়রন অক্সাইড এত সহজে গলে যায় না, এর গলনাঙ্ক অনেক উচ্চ। সুতরাং এমন কিছু জিনিস দেওয়া হয় বা মিক্সচারে দেওয়া হয় যেটা উচ্চ টেম্পারেচার বা উচ্চ উষ্ণতা তৈরির ক্ষেত্রে কাজে দেয়। সাথে সাথে আগুনটা ধরানোর জন্য ম্যাগনেসিয়ামের গুঁড়ো কিংবা ম্যাগনেসিয়াম ফিতা দেওয়া হয় যাতে আগুনটা চট করে ধরানো যায়। সুতরাং এটার সঙ্গে এটা যদি ইচ্ছা হয় যোগ করে দিতে পারো, নাও যদি লেখো কোনো অসুবিধা নেই। মেন থার্মিন মিশ্রণ বলতে 3 ভাগ ফেরিক অক্সাইড ও 1 ভাগ অ্যালুমিনিয়ামের চূর্ণকে বোঝানো হয়। এরপরে বলছি যে থার্মিট পদ্ধতির নীতি কী। এখানে একটি ছবি দিয়েছি যেখানে রেল লাইনের পাতটা বা ওই ফাঁকটা জোড়ার জন্য যে ব্যবহার করার পদ্ধতিটাকে ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। এই রকম একটা আমাদের দেশে ফায়ার ক্লে হয়, এটা বাইরের দেশের কিছু স্টিলের ফায়ার ক্লে দেখানো হয়েছে। আমাদের সাধারণত চীনামাটির পাত্র দিয়ে এটাকে করা হয়। এখানে থার্মিন মিক্সচারটা রেখে ফায়ারিং করা হয়, নিচে দিয়ে গলে গলে আয়রনটা পড়ে এবং রেলের ফাঁকের অংশটায় ভর্তি হয়ে যায়। তারপরে ওরা পলিশ টলিশ করে ওই লাইনটাকে আবার ঠিক করে দেন। এবারে বলছি নীতি, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝো। থার্মিট পদ্ধতির নীতি মানে তুমি শুধু অ্যালুমিনিয়াম লিখবে আর আয়রন লিখবে তা নয়, কারণ আয়রন ছাড়াও ক্রোমিয়াম অক্সাইড থেকে ক্রোমিয়াম মুক্ত করা যায়, ম্যাঙ্গানিজ অক্সাইড থেকে ম্যাঙ্গানিজ মুক্ত করা যায়। সুতরাং নীতি বললে কিন্তু ইন জেনারেল বলতে হবে। সেখানে বলছি বেশি সক্রিয় ধাতু, যেমন ওই যে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ওরা লিখতে পারো নাও লিখতে পারো। এই বেশি সক্রিয় ধাতু দ্বারা তুলনামূলক কম সক্রিয় ধাতু, তুলনামূলক কম সক্রিয় ধাতুর মানে ওই আয়রনের, ক্রোমিয়ামের, ম্যাঙ্গানিজের অক্সাইডকে বিজারিত করে কম সক্রিয় ধাতুটিকে মানে আয়রনটিকে, কে কম সক্রিয়? অ্যালুমিনিয়াম তো বেশি সক্রিয়, কম সক্রিয় হচ্ছে আয়রন। তাহলে কম সক্রিয় ধাতুটিকে নিষ্কাশিত করা হয় বা মুক্ত করার পদ্ধতিটাই হচ্ছে বা করা হয়, এটাই হচ্ছে নীতি। সুতরাং নীতি, পদ্ধতি আর মিক্সচার তিনটে ডিফারেন্ট কোশ্চেন, তিনটের জন্য আলাদাভাবে যত্ন সহকারে ধারণাটা পরিষ্কার করে নিও। এবার একটু অন্য প্রসঙ্গে আসছি। বহু ক্ষেত্রে বিশেষত জৈব যৌগ যখন পড়ছিলে খেয়াল করে দেখো যে আমরা দ্বিবন্ধন, ত্রিবন্ধন এদেরকে যখন আমরা বিজারণ করছিলাম সেখানে আমরা নিকেল হাইড্রোজেন ব্যবহার করছিলাম। মানে পরীক্ষাগারে হাইড্রোজেনকে ব্যাপকভাবে বিজারক পদার্থ হিসেবে ব্যবহার করি, অথচ ধাতু নিষ্কাশন করার ক্ষেত্রে হাইড্রোজেনকে সেরমভাবে আমরা ব্যবহার করছি না। কেন? সেখানে সর্বপ্রথম বলি যে হাইড্রোজেন তো গ্যাস, তাকে রাখার জন্য একটা পাত্র দরকার, সেটা একটা বিশাল বড় ঝামেলা। উপরন্তু হচ্ছে বিশুদ্ধ হাইড্রোজেনকে রাখা বা প্রস্তুতি দুটোই ঝামেলা। এছাড়া হাইড্রোজেনের থেকে কার্বন, মানে আমরা প্রথমে প্রধানত তো কার্বন দ্বারা বিজারণের কথাই বলছিলাম, কার্বন বা কোক দ্বারা সহজে হবে এবং সস্তায় হবে। সেই কারণে হাইড্রোজেনের তুলনায় আমরা কার্বন দ্বারা বিজারণের ক্ষেত্রে বেশি পক্ষপাতী। তবে রসায়নগারে সাধারণত নিষ্কাশনের ক্ষেত্রে বা বিজারণের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন ব্যবহার করি, কারণ সেখানে বিশুদ্ধতা আর একটি বিষয়, সেটাও ম্যাটার করে। পরের টপিকে আসছি নিষ্ক্রিয় আয়রন। লোহা বা অন্য মৌল, লোহার ন্যায় ক্রোমিয়াম টোমিয়াম এদের ক্ষেত্রেও প্রযোজ্য এটা। যদি গাঢ় বা ধূমায়মান
জারক অ্যাসিড, এখানে প্রধানত নাইট্রিক অ্যাসিডের কথা বলছি, অন্যান্য জারক অ্যাসিড হলেও হবে, সংস্পর্শে আসে তখন নিষ্ক্রিয় হয়ে যায় রাসায়নিকভাবে। কি ঘটনাটা ঘটে, প্রকৃতপক্ষে এদের অক্সাইড গঠন করে ফেলে। যেমন আয়রন একটি অক্সাইড Fe3O4 গঠন করে ফেলে। ফলস্বরূপ এটার নাম ফেরাসোফেরিক অক্সাইড। ফলস্বরূপ এটি একটি স্থায়ী যৌগ হয়ে যাওয়ার কারণে এবং আয়রনের ওপর একটি আস্তরণ পড়ে যাওয়ার কারণে নতুন করে রাসায়নিক বিক্রিয়া ঘটছে না। এই প্রসঙ্গটা আবার রিপিট করছি, ওই কোথায় না তড়িৎ বিশ্লেষণ পড়ানোর সময় যে আমরা অ্যানোডাইজিং বলেছিলাম, সেখানে বলেছিলাম অ্যালুমিনিয়াম নিজেই নিজেকে রক্ষা করে, সেইটা ঘুরে ফিরে আসছে। জিঙ্কের ক্ষেত্রেও সেই কথাটা বলেছিলাম, এখানেও কিছুটা রক্ষা করছে না ব্যাপারটা, এখানে হচ্ছে ওই যে আস্তরণ ফেলে দিচ্ছে। ফলস্বরূপ তার ভিতরের আয়রন পুনর্বার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারছে না, ফলস্বরূপ তাকে রাসায়নিকভাবে আমরা নিষ্ক্রিয় বলছি। এরপর আসছি মরিচা, কথাটার সঙ্গে আমরা খুব পরিচিত। জল তথা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার ক্ষয় হয় এবং লোহা এক বা একাধিক অণু জল শোষণ করে এবং লোহার অক্সাইড ওই জলের সঙ্গে একটি জটিল যৌগ বা যুত যৌগ গঠন করে অবস্থান করে। এর সঠিক কোনো সংকেত নেই, সাধারণত আমরা বলি Fe2O3 XH2O, X মানে যে কোনো হতে পারে। তো কী কারণে এই মরিচা পড়া ত্বরান্বিত হয় বা বাইরের কোনো প্রভাব দ্বারা মরিচা পড়া কি ত্বরান্বিত হয়, আমাদের দরকার পড়ছে জানাটা। বেশ কিছু মূলক কিংবা যৌগ আছে যারা এই মরিচা পড়াটাকে ত্বরান্বিত করে। সমুদ্রে বেশি মরিচা পড়ে নদীর থেকেও, কারণ সমুদ্রের জলে NaCl আছে, ওই NaCl-এর মধ্যকারের Cl- এই মরিচা পড়াকে ত্বরান্বিত করে। কারণ মরিচা পড়া আর যাই হোক জারণ বিজারণ বিক্রিয়া। এছাড়া কার্বনেট, বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই জলের সঙ্গে কার্বনিক অ্যাসিড তৈরি করে, মানে H2CO3, সেখানকারের কার্বনের মূলক বাতাসে অবস্থিত লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে। এছাড়া সালফেট, নাইট্রেট, এরা সবাই লোহার মরিচা পড়ার ক্ষেত্রে বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে। তো সেখানে তোমাকে জানতে চাওয়া হতে পারে যে কোন কোন মৌল বা কোন কোন মূলক মরিচা পড়াকে ত্বরান্বিত করে। তো জাহাজ, যাকে সারা জীবনই সমুদ্রে থাকতে হয় এবং জাহাজ লোহার তৈরি, তাকে আমরা রক্ষা করব কি করে? তো সাধারণভাবে মরিচা পড়ার বা মরিচা নিবারণের যে আমরা উপায়গুলো জানি বা পড়েছি এর আগেই আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে, যে তড়িৎ লেপন পদ্ধতি দ্বারা গ্যালভানাইজেশন, অর্থাৎ লোহার ওপর জিঙ্কের প্রলেপ কিংবা অন্যান্য ধাতুরও প্রলেপ দিলে হবে। তো সাধারণত আমরা লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিয়েই লোহাকে ব্যবহার করি, কারণ ওটাই সস্তা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করতে হয়। যেমন ধরো জাহাজে ম্যাগনেসিয়ামের ব্লক লাগানো হয়। ম্যাগনেসিয়াম আয়রনের থেকে উচ্চ তড়িৎ ধনাত্মক মৌল, ফলস্বরূপ ম্যাগনেসিয়াম আগে আক্রান্ত হয় কি দ্বারা? জল দ্বারা, বা ম্যাগনেসিয়ামের নিজের আগে জারণ হয়। ফলস্বরূপ ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে নিজে Mg2+ হয়ে যায় বা Mg2+ তৈরি করে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড করে ফেলে। ওই যে দুটো ইলেকট্রন বর্জন করলো, সেই দুটো ইলেকট্রন কে নেবে না? আয়রন নিয়ে নেবে। তাহলে আয়রন যে মরিচা পড়তে যাচ্ছিল, মানে Fe থেকে Fe+2 হতে যাইছিল, সে কি করলো? ওই ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন নিয়ে আবার আয়রনে পরিণত হয়ে গেল। এইভাবে আমরা লোহার জাহাজকে আমরা রক্ষা করতে পারি। তাহলে এইভাবে যে ম্যাগনেসিয়াম অ্যানোডের বদলে লোহা ক্যাথোডের সংরক্ষণকে, মানে লোহার মানে ক্যাথোড হিসেবে যে লোহা থাকে তার সংরক্ষণকে আমরা ক্যাথোডিক প্রোটেকশান বলছি। কারণ অ্যানোড
দিয়ে জারণ হয়। ওই যে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে দ্রবণে চলে আসছে, মানে যৌগ করে ফেলছে, সেই জন্য ম্যাগনেসিয়াম হয়ে গেল এখানে অ্যানোড। আর লোহা যে মরিচা তৈরি করতে যাচ্ছিল, অর্থাৎ এপি থেকে Fe2+ হচ্ছিল, মানে দুটো ইলেকট্রন গ্রহণ করছিল, মানে কোথায় বিজারণ হয়? ক্যাথোডে। সেই জন্য লোহা ক্যাথোড বা ক্যাথোড হিসেবে লোহা বেঁচে যাচ্ছে, অ্যানোড নিজেকে স্যাক্রিফাইস করছে প্রকৃতপক্ষে। তো এর মানে এই নয় যে গোটা জাহাজটায় যে এটা লোহার তৈরি তার ওপর ম্যাগনেসিয়ামের পাত মেরে দেওয়া হবে বা ম্যাগনেসিয়ামের ব্লক মেরে দেওয়া হবে, প্রচুর খরচা পড়ে যাবে। ম্যাগনেসিয়াম মোটেই একটি সস্তা ধাতু নয়। তো কী করা হয়, এরকম ছোট ছোট ব্লক লাগানো হয়, তাতেই মোটামুটি দীর্ঘদিন পর্যন্ত আমরা জাহাজের যে তলদেশ যেটা লোহার তৈরি তাকে মরিচা থেকে বাঁচাতে পারি। এরপরে আসছি আমরা ধাতু সংকর। এখানে আবার বলছি, আগেই বলেছি, উপাদান আর শতকরা সংযুতিগুলো তোমরা কিন্তু পড়ে নেবে, আমি এখানে বলছি না। তো ধাতু সংকর মানে কি? কয়েকটি ধাতু, সেটা 2 হতে পারে, 2-এর বেশি হতে পারে, পরস্পর মিশবে বা মেশানো হয়ে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি করা হচ্ছে। সমসত্ব মানে যদি দুজনের ঘনত্ব সমান হয়, অসমসত্ব মানে ঘনত্ব নাও সমান হতে পারে, মানে সমস্ত জায়গায় ঘনত্ব সমান নাও হতে পারে। যেমন ধরো কাঁসা, এটা কপার আর টিনের তৈরি একটি সংকর ধাতু। তো সংকর ধাতু উৎপাদনের পেছনে কারণ কি? প্রকৃতপক্ষে বহু ধাতুর কিছু গুণ ভালো, আবার কিছু গুণ খারাপ। প্রত্যেকের ভালো গুণগুলোকে নিয়ে যদি মিক্স করে আমরা কিছু উন্নত মানের ধাতু তৈরি করতে পারি বা উন্নত মানের ধাতু মিক্সচার তৈরি করতে পারি, সেটা আমাদের বহু কাজে আসতে পারে। ইস্পাত কিন্তু একটি সংকর ধাতু, মাথায় রাখো। লোহা, মানে আমরা লোহা অনেক রূপে পাই, কাস্ট আয়রন, রট আয়রন, পিট আয়রন, সবেতেই কিন্তু কার্বন থাকে। আর ইস্পাতেও কিন্তু আয়রন এবং কার্বন থাকে। আবার এর সঙ্গে বিভিন্ন ধাতু মিশিয়ে দিলে, নির্দিষ্ট ধাতু, যেমন ধরো ক্রোমিয়াম মেশালে তাকে ক্রোম স্টিল বলে, নিকেল মেশালে তাকে নিকেল স্টিল বলে, কিন্তু ইস্পাত মানে কিন্তু লোহা আয়রনের সঙ্গে কার্বন আছেই আছে। তো সুতরাং ইস্পাত কিন্তু একটি সংকর ধাতু, মাথায় রেখো। যদিও এটা লোহার পরিপন্থী হিসেবে আমরা ব্যবহার করি, কিন্তু কনসেপ্টটা এখানে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। সংকর ধাতুর মধ্যে যদি একটি উপাদান পারদ হয় তাকে আমরা অ্যামালগাম বলছি। আমি এটা নিয়ে পরে আবার আসছি। ধাতু সংকর যে তৈরি হলো, সেখানে ধাতুই থাকবে এমন কথা আমরা বলছি না, অধাতুও থাকতে পারে। যেমন একটু আগেই বললাম, ইস্পাতে আয়রনের সঙ্গে কার্বন আছে, যেটা কিন্তু একটি অধাতু। ধাতু সংকরের ধর্মে আসছি, বললাম একটু আগে যে এরা সমসত্ব এবং অসমসত্ব 2 হতে পারে। আর যখন 2 বা ততোধিক ধাতু মিশছে, সাধারণত এদের গলনাঙ্ক কি হয় না, কম হয়। সব ক্ষেত্রে হয় না যদিও, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কম হয়, সহজে গলে যায়। যেমন ধরো ঝালাইয়ের ক্ষেত্রে এই যে টিন আর সীসার তৈরি জিনিসটা লাগে, তোমরা ঝালাইয়ের জায়গায় দেখবে যে ওরা একটা লম্বা শিকের মতো জিনিসটা ঝালাইয়ের ক্ষেত্রে ব্যবহার করেন। তো ওইটা অ্যাকচুয়ালি টিন আর সীসার তৈরি একটি সংকর ধাতু, খুব সহজে গলে যায়, খুব কম হিটে গলে যায়। সংকর ধাতুর এবারে যেটা বলছিলাম উপযোগিতা, যেমন ধরো যে কপার আর টিনের যে মিশ্রণে তৈরি হয়েছে কাঁসা, এতে কপারের মতো এত নরম হয় না এই কাঁসাটা। সাথে সাথে কী হয়, তামার ক্ষয় অনেক কমে যায় এবং তামার বিষক্রিয়া অনেক কমে যায়। ফলস্বরূপ তামার পাত্র, যেটা সহজে আমরা ব্যবহার করতে পারি না বেশ কিছু খাবার দাবার রাখার ক্ষেত্রে, কিন্তু কাঁসার বাসন আমরা সহজেই ব্যবহার করতে পারি, কারণ এর সাথে রাসায়নিক বিক্রিয়া সেরকমভাবে তীব্রভাবে হয় না। সুতরাং কিছু কিছু ধাতুর বিশেষ গুণগুলোকে কালেক্ট করে ভালো উন্নত মানের মিশ্র ধাতু তৈরি করাই হলো আমাদের সংকর ধাতু উৎপাদনের মূল উদ্দেশ্য। এবারে একটু আগে যেটা বলছিলাম, অ্যামালগামের একটি উপাদান, মানে ধাতু সংকরের যেখানে একাধিক ধাতু আছে তার একটি উপাদান যেন পারদ হয়। যদি সোডিয়াম পারদে দ্রবীভূত করি
তাহলে তাকে আমরা সোডিয়াম অ্যামালগাম বলবো। যদি জিঙ্ক পারদে দ্রবীভূত করি তাহলে জিঙ্ক অ্যামালগাম বলবো। মানে একটি উপাদান অবশ্যই পারদ হবে। কিন্তু ধাতু সংকর আর পারদ সংকর কিন্তু এক নয়। পারদ সংকর মানে দুটি উপাদানের বা একটি উপাদান আবশ্যিকভাবে পারদ। ধাতু সংকর মানে পারদ থাকতেও পারে, নাও থাকতে পারে। সুতরাং এটাও পরিষ্কার করে নাও কনসেপ্টটা, যে ধাতু সংকর আর পারদ সংকর কি বা এদের মধ্যে পার্থক্যটা কি। এবারে আসছি এই ধাতুগুলো যাদেরকে নিয়ে আমরা পড়ছি তাদের জিনিসপত্র আমরা তৈরি করছি সংকর ধাতু রূপে বা বিভিন্ন ধাতু হিসেবে। আমাদের শরীরে এদের কীরকম প্রভাব আছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটু চিন্তাভাবনা করে নিতে হবে। বেশ কিছু তড়িৎ ধনাত্মক ধাতু যেগুলো ব্যবহার করছি, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এদের তৈরি যদি পাত্র ব্যবহার করে থাকি আমরা, সেখানে ওই সমস্ত পাত্রে অ্যাসিডিক প্রকৃতির খাদ্য রাখা উচিত নয়। কিংবা কাটা ফল, আমরা জানি ফলে অ্যাসিড থাকে, অ্যাসিড মিনস জৈব অ্যাসিড থাকে, কিন্তু থাকে। এরা কি করে, ওই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফেলে। একটু আগেই বললাম কি এই সমস্ত ধাতুগুলো কি মারাত্মক রকম সক্রিয়। এরা ধাতু হিসেবে থাকতে চাইবে না, যৌগ হিসেবে থাকতে চাইবে। তাহলে যৌগ হিসেবে মানে কি, ওই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে বা অ্যাসিডের বা বিভিন্ন পরিবেশের অন্যান্য মৌলের সঙ্গে যুক্ত করে লবণ তৈরি হয়ে যাবে, যেটা আমাদের শরীরের জন্য বিষ। সুতরাং এই সমস্ত পাত্রের ক্ষেত্রে অ্যাসিড জাতীয় বা অ্যাসিড প্রকৃতির খাদ্যদ্রব্য যেমন আচার, বুঝতে পারছো, সস, এই জাতীয় জিনিসগুলো এই অ্যালুমিনিয়ামের পাত্র কিংবা কাঁসার পাত্রও বলতে পারো বা তামার পাত্র, এইসবের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। এছাড়াও আমরা দেখে থাকবো যে পিতলের কলসি বা তামার বাসনপত্র বেশ কিছুদিন বাদে বাদে আমাদের বাড়ির মায়েরা, কাকিমারা তেঁতুল দিয়ে পরিষ্কার করে, কারণ তার ওপর একটি স্তর পড়ে যায় যেটা নীলচে ছোপ ছোপ টাইপের। এটিকে বেসিক কপার কার্বনেট বলছি, যেটা প্রকৃতপক্ষে কপার কার্বনেট আর কপার হাইড্রক্সাইডের একটি যুগ্ম লবণ। প্রকৃতপক্ষে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এটি তৈরি হয়। তো এই যে কপারের ওপর তার অক্সাইডের কিংবা তার কার্বনেটের একটি আস্তরণ পড়ছে, এই ঘটনাটাকে আমরা প্যাটিনা নামে পরিচিত। প্রকৃতপক্ষে প্যাটিনা শব্দটি এসছে একটা ইটালিয়ান শব্দ বা তার মাদার ল্যাঙ্গুয়েজ ল্যাটিন। প্রকৃতপক্ষে প্যাটিনা এসছে প্যান শব্দ থেকে। প্যান মানে আমরা ওই যে থালা, ফ্রাইং প্যান বলি না, অগভীর একটা থালা, মানে যার ফলে বলতে চাইছি আমরা যে ধাতুর ওপর তার অক্সাইডের, মানে এখানে মেনলি কপারের ক্ষেত্রে বলছি, কপারের ওপর ওর অক্সাইডের একটি আস্তরণ পড়ে যাচ্ছে। এই কারণে এই কথাটা অর্থাৎ প্যাটিনা কথাটি প্রযোজ্য। এটা ইউএসের স্ট্যাচু অফ লিবার্টি, এটা বেশিরভাগ ছবি তোমরা দেখে থাকবে এই রকম কালারের ঠিক নয়, সেগুলো ছবিগুলো কিন্তু এডিটেড। কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু এটা কপারের সংকর ধাতু দিয়ে তৈরি এবং এর উপর কিন্তু ওর অক্সাইডের এবং কার্বনেটের বা হাইড্রক্সাইডের আস্তরণ পড়ে গেছে, সুতরাং এটাকেও আমরা এই প্যাটিনা ঘটেছে বলতে পারি। যাই হোক, এর বাকি আগের যে জিনিসগুলো জানার জন্য তোমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা পড়ে নেবে এবং এর প্রশ্ন নিয়ে আমি পরে আলোচনা করব।